পূজা, রিনা, টিনা, মিনা তারা 4 বোন তাদের বাবা মনিলাল বাবু ও সৎ মা কাবেরী দেবীর সঙ্গে সীতাপুর গ্রামে বাস করত। তাদের মা সোনালী দেবী অনেক আগেই মারা যান। মারা যাবার কিছুদিন পরেই মনিলাল বাবু বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে। তারপর থেকে শুরু হয়ে যায় 4 বোনের প্রতি অত্যাচার। পূজার বয়স তখন 6 বছর, রিনা 5 বছরের, টিনা 4 বছর ও মিনা 3 বছরের। এতটুকু বাচ্চাগুলোকে দিয়ে তাদের সৎ মা কাবেরী দেবী সংসারের সমস্ত কাজ থেকে শুরু করে রোজগার পর্যন্ত করায়, তা না হলে সারাদিন শুকিয়ে রেখে দিত এবং মারধরও করত। কাবেরী দেবীর বিয়ের পরের দিন থেকেই 4 বোনের প্রতি অত্যাচার শুরু করে দেয়। তোরা 4 বোন আমার একটা কথা কান খুলে শুনে নে, আমার সঙ্গে থাকতে গেলে আর আমার সংসারে খেতে গেলে নিজেদের রোজগার করে আমার হাতে টাকা তুলে দিতে হবে, তবেই আমি তোদেরকে থাকতে দেবো, না হলে তোদের সব কটাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দেবো। 4 বোনের সৎ মায়ের কথা শুনে ভয়ে ভয়ে তারা রোজগার করতে বেরিয়ে পড়ে। কি করবে তারা কিছুই বুঝতে পারছিল না। একটা গাছের তলায় চুপচাপ এসে বসে পড়ে। কি করা যায়? কাজ না করলে তো খেতে দেবে না। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। আমি এভাবে চুপচাপ বসে থাকলে হবে না, কিছু একটা করতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে দিদি। সামনের জমিটা যদি চাষ করি তাহলে কেমন হয় বলতো? চাষ করার পর যা ফসল হবে তা আমরা বাজারে গিয়ে বিক্রি করতে পারবো। হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস। আমরা 4 জন মিলে এই জমিটাতে সবজি চাষ করব। তারপর যে সবজি হবে তা তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব। 4 জন মিলে বিক্রি করব, তারপর অনেক পয়সা হবে। এরপর তারা তাদের সামনের জমি চাষ করে। বিভিন্ন রকমের সবজি, টমেটো, ঢ্যাঁড়স, ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন রকমের শাকসবজি, এই সব কিছুর গাছ লাগায়। কিছুদিনের মধ্যেই গাছগুলো সব বড় হয়ে যায় এবং ফসল দিতে শুরু করে। সেই ফসল তুলে বাজারে গিয়ে 4 বোন মিলে বিক্রি করে। সারাদিন বিক্রি করার পর যখন বাড়ি ফেরে তখন কাবেরী দেবী তাদের সব টাকা তাদের কাছ থেকে কেড়ে নিত। কই দেখি দেখি কত টাকা বিক্রি হয়েছে। শোন, সারাদিন যা বিক্রি করবি সব টাকা এসে আমার হাতে দিবি। আমার জমিতে চাষ করবি আর টাকা তোরা নিবি, সেটা তো আমি হতে দিতে পারবো না। এই বলে কাবেরী দেবী সব টাকা তাদের কাছ থেকে নিয়ে নেয়। এভাবেই তাদের প্রত্যেকদিন যা আয় হতো সব টাকা তাদের সৎ মায়ের হাতে এসে দিয়ে দিত। তবেই তাদেরকে দুমুঠো খেতে দেয়, তাও আবার আধ পেট করে খাবার। একদিন টিনা বাজারে বিক্রি করতে করতে তার খুব খিদে পেয়ে যায়। দিদি, আমার খুব খিদে পেয়েছে, আর সহ্য হচ্ছে না। বাড়িতে গেলে সেই মা একটু করে খাবার খেতে দেয়। সারা দিন রাত শুকিয়ে আধ পেটো করে খেয়ে থাকতে হয়। তাই আমার এখন খুব খিদে পাচ্ছে দিদি, আমার আর সহ্য হচ্ছে না। আমি কিছু কিনে খাবো। কি খেতে দিই তোকে এখন বলতো? আমার কাছেও তো কিছু নেই। কি করি এখন? এই বিক্রি করার মাত্র কটা টাকা পয়সা হয়েছে। যদি এখন এ থেকে তোকে খেতে দিয়ে দিই, বাড়িতে গেলেই মাকে কৈফিয়ত দিতে হবে। কি করি এখন? এদিকে তো বোন খিদেতে ছটফট করছে, অন্যদিকে মায়ের বকুনি। দিদি, এখন এখান থেকে 20 টাকা দিয়ে আমাকে কিছু কিনে দাও না, না হলে আমি সারাদিন বসে আর বিক্রি করতে পারবো না। তারপর টিনা পূজার কাছ থেকে 20 টাকা নিয়ে ঘুগনি মুড়ি কিনে নেয়। তারপর সবজি বিক্রি করার পর বাকি টাকা পয়সা সব বাড়িতে নিয়ে সে সৎ মায়ের হাতে টাকা তুলে দেয়। কাবেরী দেবী সঙ্গে সঙ্গে গুনতে শুরু করে দেয়। 20 টাকা কম দেখেই তখনই তাদেরকে জিজ্ঞাসা করতে শুরু করে দেয়, এই 20 টাকা কম কেন? আরও তো 20 টাকা বেশি হওয়ার কথা ছিল, এত কম টাকা হয়েছে কেন? অত করে সবজি নিয়ে যাচ্ছিস আর এই করে টাকা বাড়ি নিয়ে আসছিস? দাঁড়া, মজা দেখাচ্ছি তোদের। এই বলে একটা ছড়ি নিয়ে 4 বোনকে মারতে শুরু করে দেয়। এরপর তারা 4 বোনই কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে পূজা বলে, মা, এভাবে আমাদেরকে মেরো না, আমাদের কষ্ট হচ্ছে। টিনাকে খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই 20 টাকার ঘুগনি মুড়ি কিনে খেয়েছে। সারাদিন তো একবার খায়, তাও পেট ভরে খায় না, আধ পেটও খায়। তাতে কি আর পেট ভরে? তাই খিদে পেয়ে গিয়েছিল টিনার, ওই সহ্য করতে পারছিল না মা, তাই 20 টাকার মুড়ি ঘুগনি খেয়েছে। আমার টাকা না বলে নেওয়া? দাঁড়া, মেরে মেরে আজকে তোদের শেষ করে দেবো আমি। আজ মেরে মেরে তোদেরকে লাল করে দেব। আমার টাকা না বলে নেবার মজা আজই আমি তোদেরকে দেখাবো। একবেলা খেতে দিচ্ছি, ওটাই যথেষ্ট। সারাদিন খাবার মতো টাকা কোথায়? 4 জনে কি কম খাবারটা খাস তোরা, যে সারাদিন আমি তোদেরকে খাবার খেতে দেব? এভাবেই কাবেরী দেবী তাদের উপরে অত্যাচার করে আর তাদের পরিশ্রমে সব টাকা নিয়ে নেয়। নিজে টাকা নিয়ে বড়লোক হচ্ছে আর বাচ্চাগুলোকে দুবেলা পেট ভরে খেতেও দেয় না। বছরে একটা করে জামা, সেই একটা জামা নিয়ে সারা বছর তাদের কাটাতে হয়, আর কোনো কাপড়ই তাদেরকে দেয় না। এভাবেই তারা বড় হয়ে যায় 4 বোনে। সারা বছর একটা জামা পরে, যার কারণে কাপড় নষ্ট হয়ে গিয়েছে আর পূজার জামাও ফেটে গিয়েছে। মা, আমার জামাটা ফেটে গিয়েছে, আমি এই ফাটা জামা পরে কি করে বাজারে যাব? আমাকে একটা জামা দাও না মা, এই অবস্থায় বাজারে যেতে আমার লজ্জা লাগছে, সব লোক আমার দিকে তাকিয়ে থাকবে। পূজা তার বাবাকে বললে মনিলাল বাবু তার মায়ের কথাতেই সায় দিয়ে বলে,
তোমাদের মা ঠিকই সিদ্ধান্ত নিয়েছে। অত খরচ করা যায়? কোথায় পাবে অত টাকা? একটাই জামা পরে সারা বছর কাটাতে হবে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। যা করবে তোমার মাই করবে। কি আমার কথা আবার বাবাকে বলা হচ্ছে? ওই একটা করে জামা পরে সারা বছর কাটাবি, আর কোনো জামা হবে না। কোথায় পাবো জামা দেবো আমি? তোদের মা 4টে মেয়ের জন্ম দিয়েছে, তাদের জন্য কি এখানে টাকা জমিয়ে রেখে গেছে যে তা থেকে আমি তোদেরকে জামা কিনে দেবো? ওই ফাটা জামা পরেই সারা বছর কাটাবি। হ্যাঁ, তোমার মায়ের সঙ্গে যদি পাঠিয়ে দিতাম তাহলে আজকে সংসারটা হালকা হতো, এত খরচ হতো না। ওদেরকে বাঁচিয়ে রেখে তুমি ভালোই করেছো, না হলে আমার সংসারের কাজগুলো কে করতো শুনি? আর রোজগার কে করতো? তুমি একলা কতইবার রোজগার করবে বলো? এসব শুনে পূজা ভয়ে ভয়ে ফাটা জামা পরে মাথায় সবজির বোঝা নিয়ে বাজারে চলে যায়। বাজারে গিয়ে বসে বসে বিক্রি করতে থাকে। জামা অনেকটা ফেটে যাওয়ার কারণে পূজা লজ্জায় পড়ে যায়। সে কি করে বাড়ি ফিরবে সেটা নিয়েই ভাবতে থাকে। এদিকে সব লোকে পূজার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। সেটা পূজার খুবই খারাপ লাগে এবং সে তার বোনেদেরকে বলে, এখন কি করব আমি? এইভাবে কি বাজারে থাকা যায়? সব লোক আমার দিকে দেখছে, কি করি কিছুই বুঝতে পারছি না তো। বোন, তোরা একটা কিছু উপায় আমাকে বলে দে না। আমার কাছে একটা উপায় আছে। এই যে আমার কাছে সবজিগুলো আছে, এই সবজি দিয়ে যদি আমরা তোমাকে একটা ড্রেস বানিয়ে দিই তাহলে কেমন হয় বলো তো? সবজি দিয়ে ড্রেস? সে তো ভালোই হবে দেখতে, তবে তাই বানিয়ে দে একটা চট করে। টিনা তাড়াতাড়ি বাড়ি এসে জমিতে যেসব সবজি ছিল তা থেকে টমেটো বেগুন বেশি করে তুলে পূজাকে একটা সুন্দর ড্রেস বানিয়ে দেয়। পূজা সেই ড্রেসটা পরে সারাদিন বাজারে সবজি বিক্রি করতে থাকে। সবাই পূজার ড্রেসের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক এই সময় একজন ভদ্রমহিলা গাড়ি থেকে বাজারে নামে। নাম তার অর্পিতা। পূজাকে দেখে অর্পিতার সামনে এগিয়ে আসে এবং বলে, বাহ, তোমার ড্রেসটা তো খুব সুন্দর। কে বানিয়েছে এটা? সবজি দিয়ে ড্রেস মনে হচ্ছে না এটা? হ্যাঁ, সবজি দিয়েই বানানো, আমরা নিজেরাই বানিয়েছি। আমি একজন ফ্যাশন ডিজাইনার। আমি সুন্দর সুন্দর মেয়েদের ফ্যাশনের ড্রেস তৈরি করি, আর আমার একটা নতুন ডিজাইন দরকার আর কিছু ডিজাইনার ড্রেস। তাই ডিজাইনের উদ্দেশ্যে আমি বেরিয়েছি। তোমাকে দেখে মনে হচ্ছে তোমরা খুব সুন্দর সবজি ড্রেস তৈরি করতে পারবে। আমার কাছে ভালো একটা অফার আছে তোমাদের জন্য। কি অফার? আমরা আপনার কি কাজে লাগতে পারি? তোমরা 4 বোনে যদি আমার কাছে ডিজাইনের চাকরি করো তাহলে ভালো টাকা মাইনে পাবে। তোমাদেরকে আর এত কষ্ট করে সবজি বিক্রি করতে হবে না। এই সুন্দর সুন্দর সবজি দিয়ে লেহেঙ্গা বানাতে হবে। ঠিক আছে, আমরা তাই করব। আসলে আমাদের খুব কষ্টের জীবন, আমরা এই কষ্ট থেকে মুক্তি পেতে চাই। আমাদের বাবা সৎমাকে বিয়ে করে এনে আমাদের দিকে আর ফিরেও তাকায় না। মা মারা যাওয়ার পর মায়ের আদর যত্ন আমরা কিছুই পাইনি। সৎমা আমাদের উপরে অত্যাচার করে, আর এই অত্যাচার থেকে আমরা মুক্তি পেতে চাই। আমরা যদি নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে আমাদের জীবন শান্তিতে আমরা কাটাতে পারবো, অত্যাচার থেকে মুক্তি পাবো। তারপর অর্পিতার সঙ্গে 4 বোনে ডিজাইনারের কাজ করে এবং সুন্দর সুন্দর সবজি দিয়ে লেহেঙ্গা বানিয়ে দেয়। তা দিয়ে অর্পিতার খুব নাম যশ হয়, আর পূজা, রিনা, মিনা, টিনারও অনেক টাকা ইনকাম হয়। এভাবেই তারা এখন শহরে সব থেকে বড় ডিজাইনার। এখন 4 বোনে আলাদা বাড়ি কিনে থাকে আর ডিজাইনারের কাজ করে। ওদিকে বাবা মনিলাল বাবু ও মা কাবেরী দেবী তার 4 মাকে খুঁজে বেড়ায়। কোথাওই তাদেরকে খোঁজ মেলে না। কাবেরী দেবী চিন্তায় পড়ে যান। এরা 4 বোন কোথায় চলে গেল? আমাকে ছেড়ে চলে গেলে তো আমি ভিখারি হয়ে যাব। কে রোজগার করবে? সংসারের কাজ কে করবে? না না, ওদেরকে ছাড়লে আমার হবে না। ওরা আমার সোনার ডিম পাড়া হাঁস। ওদেরকে আমাকে খুঁজে বার করতেই হবে। এদিকে 4 বোনে বাবা মায়ের নামে অত্যাচারের কেস দেয়। পুলিশ মনিলাল বাবু ও কাবেরী দেবীকে তাদের মেয়ের উপর অত্যাচারের জন্য তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কাবেরী দেবী ও মনিলাল বাবু এখন জেলে যাবজ্জীবন কারাদণ্ডে জেল খাটছে। আর ওইদিকে 4 বোনে ডিজাইনারের কাজ করে অনেক টাকা উপায় করে এবং সমাজ এখন মাথা তুলে বাঁচার জায়গা করে নিয়েছে। এখন 4 বোনে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। এটা ছিল চম্পানগরী হাই স্কুলের ঘটনা, যেখানে আজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছিল। সন্দীপন বাবু ওই স্কুলেরই একজন দায়িত্বপ্রাপ্ত টিচার ছিলেন, আর স্কুলের স্পোর্টস তার নেতৃত্বেই হতো। এরপর সন্দীপন বাবু হাতে নামের লিস্ট নিয়ে সকলের নাম অ্যানাউন্স করার জন্য রেডি হয়। স্কুলের সকল বাচ্চাদের জানানো হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের 100 মিটারের দৌড় প্রতিযোগিতা শুরু হতে চলেছে। তাই তোমাদের সকলের নাম অ্যানাউন্স করা হচ্ছে। তোমরা সকলেই নিজেদের পজিশনে এগিয়ে এসো। এই যে মধু, শম্পা, রিঙ্কি, টিনা ও মিতা, আর এখানে বি গ্রুপের অনন্যা, রূপসা, সেলোনি, তোমরাও দাঁড়াও। আর এই যে তুমি তোমার পজিশনে এগিয়ে দাঁড়িয়ে পড়ো। যা বাবা, স্যার এখন আমার নাম ডাকছেন কেন? আমি তো যেখানে দৌড় প্রতিযোগিতায় নামই লেখাইনি। এই রূপসা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? স্যার তো কখন থেকে তোর নাম ডাকছেন, তুই কি শুনতে পাচ্ছিস না নাকি কানে কালা হয়ে গিয়েছিস?
এই না না, শুনতে পাবো না কেন? আমি সবই শুনতে পাচ্ছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, যেখানে আমি তো দৌড় প্রতিযোগিতায় নামই লেখাইনি, তাহলে স্যার আমার নাম বলছেন কেন? দেখ, সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমি কিভাবে দৌড়াবো, যেখানে আমার পক্ষে এখন তো দৌড়ানো সম্ভবই নয়। রূপসা প্রিয়ার কথা শোনার পরও সেখানে দাঁড়িয়েছিল। এদিকে সন্দীপন স্যার রূপসার নাম অ্যানাউন্স করেই চলেছিলেন। এই রূপসা, তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? যা, তাড়াতাড়ি যা। এরপর রূপসা না চাইতেও বাধ্য হয়ে দৌড় প্রতিযোগিতায় নামতে বাধ্য হয়। এই যে রূপসা, কতক্ষণ থেকে তোমার নাম অ্যানাউন্স করা হচ্ছে, তুমি কি শুনতে পাচ্ছিলে না নাকি? শুধুমাত্র তোমার জন্যই আমাদের প্রতিযোগিতা শুরু করতে দেরি হয়ে যাচ্ছিল। আসলে স্যার, আমি এখানেই আসছিলাম, আর আপনি তো জানেন যে। ঠিক আছে, আর কথা বাড়িয়ে লাভ নেই, যাও নিজের পজিশনে গিয়ে দাঁড়াও। সকলেই রেডি, শুধু তোমার লাইনটাই ফাঁকা ছিল। সন্দীপন বাবুর কথা শুনে রূপসা সেদিন এক প্রকার বাধ্য হয়েই কম্পিটিশনের জন্য দাঁড়িয়েছিল, কিন্তু তার তখন দৌড়ে একটুও মন ছিল না। আসলে কয়েক বছর আগের ঘটনা। রূপসা তার বাবা শেখরবাবু এবং মা সুপর্ণা দেবীর সঙ্গেই সীতাপুর নামক একটি ছোট গ্রামে বাস করত। রূপসা ছোট থেকেই পড়াশোনাতে যেমন মেধাবী ছাত্রী ছিল, ঠিক তেমনই অপরদিকে খেলাধুলার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। কিন্তু হঠাৎই একদিন তার মনোবল ভেঙে যায়, কারণ কয়েক মাস আগে রূপসা হঠাৎই একটি রোগে আক্রান্ত হয়ে পড়েছিল, যার কারণেই তার মাথার সমস্ত চুল হারাতে হয়। এতে করে ন্যাড়া হয়ে যাওয়ার ফলে রূপসা সকলের কাছেই হাসির পাত্রী হয়ে উঠেছিল। এমনই একদিন রূপসা যখন স্কুলে যায়, এই রিয়া, একটু সরে বস না, আমি তাহলে এখানেই বসবো, এই বেঞ্চে তো অনেক জায়গা আছে। কি, তুই আমাদের সঙ্গে বসবি? এই ন্যাড়া কি বলছে শোন, এই টাকলুকে নাকি আমরা বসতে নেব। এই আমি ন্যাড়া, তাতে তোদের কি হয়েছে বল? তোরা তো আর আমার সঙ্গে বসলে ন্যাড়া হয়ে যাবি না। না, সে আমি কিছুই জানি না। এখন আমরা কেউ তোর সঙ্গে বসতে চাই না, বুঝেছিস? সে আমাদের বেঞ্চ খালি পড়ে থাকুক না কেন। যা, তুই সবার পিছনে গিয়ে বস। হ্যাঁ রিয়া, তুই ঠিকই বলেছিস। আমরা তোকে পাশে বসিয়ে ন্যাড়ার বন্ধুর পরিচয় পেতে চাই না, যেখানে স্কুলে সকলেই তোকে ন্যাড়া বলে ডাকে। এভাবেই সেদিন সকলে মিলে তাকে নানান কথাবার্তা বলতে থাকে, যেটা শোনার পর রূপসার মন খারাপ হয়ে যায়। ও শেষে সে পেছনের বেঞ্চে গিয়েই একাই বসে পড়ে। কিছুক্ষণ পর ক্লাসে স্যার আসেন এবং বলেন, কি ব্যাপার রূপসা, আজ তুমি সকলের পেছনের বেঞ্চে এভাবে বসে কেন? সামনে তো অনেক ফাঁকা জায়গা আছে। আসলে স্যার, আমার মাথা ন্যাড়া হওয়ার কারণে কেউ আমার পাশে বসতেই চায় না। এই বলে রূপসা ক্লাসের সমস্ত ঘটনাই সন্দীপন বাবুকে বলতে থাকে। সবকিছু শোনার পর সন্দীপন বাবু তাকে বলেন, কি, বসতে চাও না মানে? তুমি এখানে এই সামনেই বসবে, আর তোমার সঙ্গে কে বসতে চায় না সেটা আমি দেখছি। স্যার এভাবেই বলে রূপসাকে ন্যাড়া বলে রাগানোর জন্য প্রিয়াকে মারধর করতে থাকে, যার ফলে সেদিন ভয়ে কেউই আর কোনো আপত্তি জানায়নি এবং স্যার ক্লাস শুরু করেন। এভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। কিছুক্ষণ পর স্যার ক্লাস শেষে চলে যায় ও তাদের টিফিন শুরু হয়। তখন রিয়া বলে, কিরে রূপসা, তুই এখনো এখানে কেন? স্যার বসতে বলতেই আমাদের পাশে এসে বসে পড়লি। এখন তুই কি ভেবেছিস তখন বসেছিস বলে আমরা তোর সঙ্গে বসে টিফিনও করবো নাকি? যা, গিয়ে পিছনের বেঞ্চে বসে একা একা টিফিন কর, বুঝেছিস? রিয়ার কথা শুনে তখন রূপসার আর কিছুই করার ছিল না, তাই সে সেদিন তাদের কথা মতোই পেছনের বেঞ্চে বসে একা টিফিন খেতে থাকে। এটা শুধু সেদিনই ছিল না, তার সঙ্গে প্রতিদিনই এরকম ঘটতো। এমনই একদিন রূপসা স্কুল শেষে নিজের বাড়ি ফিরে আসে ও সে তার মা সুপর্ণা দেবীকে বলে, মা, আমি আর কাল থেকে ওই স্কুলে যাব না, আমার স্কুলে যেতে ভালো লাগে না। কেন স্কুল যাবি না কেন? পড়াশোনা ছেড়ে দেখি মাঠে গরু চড়াবি নাকি? আমি জানি তুই একদিন এরকমই বলবি, তুই তো তোর বাবার মতোই মাথা মোটা হয়েছিস দেখছি। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক সেই সময় সেখানে শেখরবাবু আসে ও সে বলে, এই এখানে কি হচ্ছেটা কি? এখন মেয়েকে বলছো বলো, তার সঙ্গে আমাকে কেন এটা সেটা বলছো? না বলবো না তো কি করব? এই মেয়েটা দিনের পর দিন ফাঁকিবাজ হয়ে যাচ্ছে, আর আমি মায়ের কাছ থেকে শুনেছি তুমিও নাকি স্কুলে পড়তে যেতে চাইতে না। ও সুপর্ণা, সেটা আলাদা ব্যাপার ছিল। আর আমি যদি পড়াশোনা না করতাম তাহলে এত বড় অফিসে কিভাবে চাকরি পেতাম, এটা তো বোঝার চেষ্টা করো। আর যেখানে রূপসাও পড়াশোনায় ভালো, এখন ও কেন যেতে চাইছে না সেটা আগে ওকে জিজ্ঞাসা করো। না না, আবার অত বুঝে বুঝগুড়ি খেয়ে লাভ নেই। এখন মেয়েকে কি বলবে বলো?
না তো আমি কিন্তু আজ থেকে ওর খাওয়া দাওয়াই বন্ধ করে দেব। তারা দুজনে সেদিন এভাবেই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছিল। এগুলো শুনে রূপসা আর থাকতে পারে না। ও শেষে বলে, বাবা তোমরা ঝগড়া করো না। আসলে মা, আমি ন্যাড়া বলে আমার সঙ্গে কেউ কথা বলে না, এমনকি আমার পাশেও কেউ বসতে চায় না। তাই আমি আর ওই স্কুলে পড়বো না। প্রয়োজনে তুমি আমাকে অন্য স্কুলে ভর্তি করে দাও। কি গো, শুনেছে তো কি ব্যাপার? তাহলে শুধু শুধু তখন আমায় এটা সেটা বলছিলে যে। হ্যাঁ বুঝেছি, কিন্তু অন্য স্কুলে গেলেও কি সমস্যার সমাধান হবে? ওই স্কুলে গেলেও তো তোকে সবাই ন্যাড়া বলেই ডাকবে। না মা, কেউ বুঝতে পারবে না। আমি অন্য স্কুলে ভর্তি হয়ে মাথায় নকল চুল লাগিয়ে স্কুলে যাব। তাহলে ওই স্কুলে কেউই জানতে পারবে না যে আমি ন্যাড়া। সাব্বাস রূপসা, একেবারে অভিনব বুদ্ধি। আমার মাথায় তো এটা আগে আসেনি। তা সম্পূর্ণা, এবারে বলো তো, মেয়েকে এখনো কি তুমি খেতে দেবে না? না সেটা নয়, কিন্তু এই সত্যিটা তুই কতদিনই বা এভাবে লুকিয়ে রাখবি বল? একদিন না একদিন তুই সবগুলো জানতেই পারবে। তাহলে তুই কি তখন আবারও স্কুল বদলাবি? সে আমি জানি না মা, তবে আমি আর ওই স্কুলে যাব না। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যেটা বলেছিস সেটাই হবে। আমি কালই না হয় তোকে অন্য একটা স্কুলে ভর্তি করার ব্যবস্থা করব। এরপর রূপসা তার আগে স্কুল ছেড়ে দিয়ে অন্য স্কুলে ভর্তি হয় এবং সে নকল চুল লাগিয়ে স্কুলে যাওয়ার কারণে কেউই বুঝতে পারতো না তাকে ন্যাড়া বলে। এভাবেই কয়েক মাস রূপসা নতুন স্কুলে যেতে থাকে। কিন্তু হঠাৎ একদিন তার মাথার নকল চুল পড়ে গেলে মধু রূপসার ন্যাড়া মাথা দেখে নেয় এবং তার বুঝতে অসুবিধা হয় না যে রূপসা আসলেই ন্যাড়া। এরপর মধু মনে মনে বলে, আচ্ছা তার মানে রূপসা আসলে ন্যাড়া। ওর নকল চুল লাগিয়ে স্কুলে আসে। এবারে বুঝেছি, তাই ভাবি ওর চুলটা অত দেখতে সুন্দর কি করে। ব্যাপারটা তো আমাদের গ্রুপে জানাতে হচ্ছে। রূপসা পড়াশোনায় ভালো হওয়ায় তাই স্কুলের সকল স্যার ম্যাডাম রূপসাকে ভালোবাসতো। আর এই কারণেই মধু এবং তার বান্ধবীরা রূপসাকে শত্রু হিসাবেই দেখত। এরপর মধু তার সকল বান্ধবীকে রূপসার কথাটা জানায়। এরপর রূপসা ন্যাড়া মাথার রহস্য সকলের সামনে উদ্ঘাটনের জন্য মধু একটি ফোন দিয়ে আঁটে। এরপর মধু বলে, এবার আমাদের বদলা নেওয়ার সময় এসে গিয়েছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের স্কুলে কয়েকদিন পরই তো অ্যানুয়াল স্পোর্টস শুরু হচ্ছে। দৌড় প্রতিযোগিতায় ওর যদি নামটা লিখিয়ে দেওয়া যায় তাহলেই ব্যাস আমাদের কাজ শেষ। ও যখনই দৌড়াবে তখনই ওর নকল চুল উড়ে পড়ে যাবে আর ওর ন্যাড়া মাথার সকলের সামনে চলে আসবে। হ্যাঁ, বুদ্ধিটা কেমন বল? আরে বাহ মধু, তোর তো কোনো জবাবই নেই। রূপসার নকল চুলের রহস্য সকলের সামনে আনার জন্য এর থেকে ভালো প্ল্যানিং কিছু হতেই পারে না। আর তুই চিন্তা করিস না, সেই সময় আমি রূপসার কাছে থাকবো। ও যদি দৌড় প্রতিযোগিতায় মাঠে নামতে না চায় তাহলে আমি ওকে স্যারের ভয় দেখিয়ে মাঠে নামতে বাধ্য করব। এভাবেই সেদিন মধু দৌড় প্রতিযোগিতায় রূপসার অজান্তেই রূপসার নাম লিখিয়ে দিয়েছিল, যার কারণে রূপসা অনিচ্ছা থাকা সত্ত্বেও দৌড় প্রতিযোগিতায় মাঠে নামতে বাধ্য হয়েছিল। এরপর সেদিন প্রতিযোগিতা শুরু হয়। সকলে রেডি তো? গো! এই বলে স্যার লাল ফ্ল্যাগ ওঠালেই সকলের সঙ্গে রূপসাও দৌড়াতে শুরু করে। কিন্তু রূপসা কিছুটা দৌড়ানোর পরই তার নকল চুল উড়ে পড়ে যায়, যার কারণে সকলেই রূপসার ন্যাড়া মাথা দেখতে হাসতে শুরু করে ও রূপসা থেমে যায়। এরপর সে বলে, আমি জানতাম আমার সঙ্গে এরকম কিছু একটা হবেই, তাই তো আমি দৌড় প্রতিযোগিতায় নামতেও চাইছিলাম না। কিন্তু না, আজ আর থেমে থাকলে চলবে না। আজ আমি দৌড়াবো আর উইনারও হব। এরপর রূপসা দৌড়াতে শুরু করে এবং সবার শেষে দৌড়েও সে সবার আগেই পৌঁছে যায়। এটা দেখে সকলেই অবাক হয়ে যায়। আরে বাহ রূপসা, তুমি পড়াশোনার সঙ্গে সঙ্গে স্পোর্টসেও এত ভালো জানতাম না। আসলে স্যার, আমি ছোট থেকেই স্পোর্টসে ভালো ছিলাম, কিন্তু আমার শারীরিক অসুস্থতার কারণে আমি আমার চুল হারানোর সঙ্গে সঙ্গে নিজের আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছিলাম। দেখো, মাথায় চুল থাক আর না থাক, দেখতে যেমনই হোক সেটা কোনো ব্যাপার নয়। আসল ব্যাপারটা হলো ট্যালেন্ট। তুমি তোমার ট্যালেন্ট দিয়েই পৃথিবীকে জয় করতে পারবে, আর আমার বিশ্বাস তুমি একদিন নিশ্চয়ই এটা করে দেখাবে। হ্যাঁ স্যার, আজ আমি আমার নিজের আত্মবিশ্বাস আবারও ফিরে পেয়েছি। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই যে আমার অজান্তেই দৌড় প্রতিযোগিতায় আমার নাম লিখিয়েছিল। আজ শুধু তার জন্যই আমি নিজের আত্মবিশ্বাস আবারও ফিরে পেয়েছি। এরপর মধু রূপসার কথা শুনে নিজের ভুল বুঝতে পারে এবং মধু রূপসার কাছে এসে বলে, রূপসা তুই আমাকে ক্ষমা করে দে। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। এরকম ভুল আমি আর কোনোদিনও করব না। আজ থেকে আমরা সবাই ফ্রেন্ড। তুই যাই করিস না কেন, তুই আজ অজান্তেই আমার খুব উপকার করেছিস। তোর প্রতি আমার কোনোই রাগ নেই।
এরপর থেকে রূপসা এবং মধু খুব ভালো ফ্রেন্ড হয়ে যায় এবং রূপসা তার আত্মবিশ্বাস আবারও ফিরে পায়। এরপর থেকে সে নকল চুল ছাড়াই স্কুলে আসতে শুরু করে এবং ডাক্তারের চিকিৎসার ফলে কয়েকদিন পর আবারও তার মাথায় নতুন চুল গজায়, যেটা দেখে রূপসাও খুব খুশি ছিল। আর এভাবেই সে আবারও হাসি খুশিতে লেখাপড়া করতে থাকে।